আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয় ঠিক করেছি চাপ প্রয়োগ করে কিভাবে নির্বাচনমুখী করছে ছোট দলকে, সেটি নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন চন্দন নন্দী, সাংবাদিক, ভারতীয় সাংবাদিক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ হাসিনা। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি চন্দন নন্দী। আপনার একটি স্টোরি আমরা দেখেছি যে কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচনমুখী করেছে এই সরকার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিভাবে অভিযান চালিয়ে হুমকির মুখে চাপ প্রয়োগের মাধ্যমে করা হয়েছিল, অনেকে রাজি করিয়েছেন। সেই স্টোরি সম্পর্কে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই। ওকে, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হাসিনা। এই কথাটা বলার আগে একটা ছোট্ট স্টোরি বলবো যে একজন ব্রিটিশ লেখক ছিলেন, তার নাম ছিল জর্জ অরওয়েল। উনি একটা বিখ্যাত বই লিখেছিলেন 1984, যেখানে there was a reference to, বা ওখান থেকে এই রেফারেন্সটা পাওয়া যায় of a person who is described as the big brother. In Bangladesh, we have a big sister, which in Bengali translates to Apa. So having said that, আমি এটাও বলবো যে বাংলাদেশে একটা ভয়ের যে স্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, তার জন্যে বাংলাদেশের অনেক কমিটেড জার্নালিস্টরা অনেক ভালো স্টোরি করতে পারেন না। তার মধ্যে এই সাবজেক্টটা নিয়ে আমরা যেটা ডিসকাস করবো আজকে, সেই তার মধ্যে এই একটা সাবজেক্ট পড়ে। হ্যাভিং সেড দ্যাট, আই উইল নাও আনসার ইউর কোয়েশ্চেন। এটা মানে গতকাল আর কি, এটা যে গতকাল ব্যাপারটা ঘটেছে শুধু তা না, এটা বেশ কিছুদিন আগের থেকেই ঘটছে। কয়েকদিন আগের থেকেই জাতীয় পার্টি এরশাদের যে চেয়ারম্যান আর তাদের যে জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য টপ লিডারশিপ, তাদের উপরে একটা সার্ভেলেন্স প্রায় এক সপ্তাহ আগের থেকেই চলছিল। তখনই একটা গুজব রটেছিল, হয়তো গুজব, যে জিএম কাদের সাহেব, যে জাতীয় পার্টি এরশাদের চেয়ারম্যান, ওনাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়েছে, with or without will maybe against his will. আর এটা করা হয়েছিল বিকজ ওই সময় জাতীয় পার্টি ডিসিশন নিতে পারছিল না যে তারা ইলেকশনে যাবে কি যাবে না। সেটার একটা কারণ ছিল যে they were probably waiting for the United States to take some kind of punitive action against the Sheikh Hasina government. তো এটা এক সপ্তাহ ধরে সার্ভেলেন্সে থাকার পর যখন ডেসপারেট হয়ে গিয়েছিল এই গভর্নমেন্ট, যে কোনো না কোনো দলকে নিয়ে এসে যদি দেখানো যায় এটা একটা পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে, সেই কৌশলটার জন্যই আর কি কালকে সেটা দ্যাট বিকেম অ্যাকশন, টার্নড ইনটু অ্যাকশন ইয়েস্টারডে, যখন বাংলাদেশের যে তিনটেই বলা যেতে পারে ইন্টেলিজেন্স কাম সিকিউরিটি এজেন্সিস, তাদের লোকজন জিএম কাদের সাহেবের বাড়িতে পৌঁছন সকাল 9টা নাগাদ। ওখানে ওনার 2 ঘন্টা ওনারা থাকে, আর তারপরে ওনাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় একজন ফরেন একজন অফিসিয়ালের বাড়িতে, যেখানে ওনাকে আবার করে বোঝানো হয় অনেক ধরনের প্রেশার দিয়ে, অনেক ধরনের ইনডিউসমেন্টস দিয়ে, যে তাকে ওই সরকারকে সমর্থন দিতে হবে বা ইলেকশনে জয়েন করতে হবে বা কন্টেস্ট করতে হবে। তারপরে আমার সূত্ররা যা বলে, আর আমি আই হ্যাভ অ্যাবসলিউটলি কমপ্লিট কনফিডেন্স ইন মাই সোর্সেস, ইজ দ্যাট হি ওয়াজ দেন টেকেন to the Bonani residence of the party general secretary, Mr. Chunnu. তো চুন্নুর বাড়িতে 12:30 থেকে প্রায় 2:30 অবধি এই নেগোসিয়েশনস চলে আর ডিসকাশনস চলে, ফলোইং উইচ বনানীতেই কিন্তু জাতীয় পার্টির অফিসে 3:10-এ এই অ্যানাউন্সমেন্টটা হয়
যে জাতীয় পার্টি এই ইলেকশনে কন্টেস্ট করবে। whereas আমার কাছে কিন্তু extremely irrefutable information ছিল যে মিস্টার কাদের was having second thoughts about joining about contesting the elections pending some kind of US action. জাতীয় পার্টি এরশাদ নিজেদের অন্তত 10 দিন সময় দিয়েছিল এইটুকু দেখার জন্যে যে কোনো মার্কিনী পদক্ষেপ আসছে কিনা। নাও দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। এর সঙ্গে জড়িত আছে হচ্ছে আরো অন্যান্য দলগুলোকে বা দল ভাঙ্গিয়ে যে ইনডিউসমেন্টস দিয়ে আনা হচ্ছে তারও একটা স্টোরি রয়েছে কিন্তু, বাট উই ক্যান প্রবলি ডিসকাস দ্যাট লেটার ইন দি শো। জি, অনেক ধন্যবাদ চন্দন নন্দী। আপনার কাছে শুনবো আবারও। আপনি বলেছেন যে 22শে নভেম্বর আপনার স্টোরিতে যেটা লেখা আছে 22শে নভেম্বর সকাল 9টার দিকে দুটো কালো এসইউভি জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় উত্তর বাসায় আসে, যেটা আপনি বলেছেন সেখানে ডিজিএফআই এর কথা আপনি উল্লেখ করেছেন, এনএসআই এর কথা উল্লেখ করেছেন, এসপির কথা উল্লেখ করেছেন, থেকে আসা পুরুষের গাড়ি থেকে। কিন্তু এই স্টোরিটা আপনাকে করতে হয়েছে, হয়তো দেশের ভিতরেও অনেকেই জানে, অনেক সাংবাদিক জানেন, কিন্তু তারা এই স্টোরিটা করতে পারছেন না। শুধুমাত্র জিএম কাদেরের বিষয় না, এটা হয়তো বা আরো অনেকের ক্ষেত্রে ঘটছে, যেভাবে ফোর্স করে নির্বাচনমুখী করা হচ্ছে। আমরা গতকালকে একজনের কথা শুনলাম, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারও জানেন। তো এইভাবে যে আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে এই বিষয়টা শুনতে চাই, এবং আমাদের সাংবাদিকরা এই স্টোরিগুলো করতে পারছে না, এবং অনেকে জেনেও রাজনীতিবিদরাও কথা বলতে পারছে না, সাহস পাচ্ছে না। এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তাহলে আমরা কিভাবে বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ বা এই দেশ স্বাধীন হয়েছে? আপনার কাছে দুটো বিষয়ই শুনতে চাই। ধন্যবাদ। আপনার মিস্টার চন্দন নন্দী এবং আমাদের দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি একটু ইতিহাসে ফিরে যাব। আসলে হর্স ট্রেডিং বলে একটা রাষ্ট্রবিজ্ঞানে বিষয় আছে, অর্থাৎ ভাগিয়ে নিয়ে আসা, এবং সেই ভাগিয়ে নেওয়ার জন্য নানান রকম প্রণোদনা ব্যবহৃত হয়। ক্যারট এবং স্টিক দুটো অ্যাপ্রোচ, মূল্য ঝোলানো এবং সেই সঙ্গে আপনার ভয় দেখানো। গাজর মূলটার আবার অন্য মিনিং হয়ে যায়। জি, গাজর লাল টুকটুকে, সেটার লুর তো অন্যরকম, ভেতরটা মিষ্টি। যাই হোক, আপনার 50-এর দশকের শেষ দিকে আপনার দিদেন ইউনাইটেড পাকিস্তানে এরকম একটি অবস্থা বিরাজ করছিল। সকাল বিকাল সরকার পরিবর্তিত হচ্ছিল, ফ্লোর ক্রস করে লোকজন অবস্থা ভোট টোট দিচ্ছিল ইত্যাদি। এরকম একটি পটভূমিতে আমরা হঠাৎ দেখলাম মীর জাফর আলী খানের বংশধর, যিনি বিবেচিত হয়েছিলেন ইস্টার্ন উইংকে রিপ্রেজেন্ট করেন এই বিবেচনায়, মেজর জেনারেল রিটায়ার্ড ইস্কান্দার মির্জা, তিনি শাসনভার গ্রহণ করার পরে ফিল্ড মার্শাল আইয়ুব খান তিনি সেনাপতি দায়িত্ব পেয়েছিলেন, এবং এই যে দায়িত্ব লাভের যে ব্যাপারটি সেটি নিশ্চিত করার জন্য আইয়ুব খানের চেয়ে 6 জন সিনিয়র জেনারেল তাদেরকে মেরে ফেলা হয়েছে। লাহোর থেকে করাচিতে একটা সামরিক বিমানে করে তারা যখন রওনা হয়েছিলেন, মধ্য আকাশে তা ভেঙে পড়ে। ফলে রাতারাতি আইয়ুব খান, যিনি জেনারেল অফিসার কমান্ডিং অফ দ্য ইস্টার্ন উইং ছিলেন, তিনি সিনিয়র মোস্ট হয়ে দাঁড়ান এবং যথারীতি অ্যাজ পার সিনিয়রিটি তাকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হয়। ইস্কান্দার মির্জা নানান রকমের পদক্ষেপ গ্রহণ করতে করতে একটা পর্যায়ে পাকিস্তানের শাসনতন্ত্র সাসপেন্ড করে দেন বা স্থগিত করেন। পরদিন যে এই ঘটনা ঘটার পরদিন
ফিল্ড মার্শাল আইয়ুব খান এসে স্যালুট করা থেকে বিরত থাকে জেনারেল ইস্কান্দার মির্জাকে, এবং তাকে বলেন আপনি খুব স্বল্প সময় আপনাকে দেওয়া হচ্ছে, দ্রুত আপনার ব্যাগ এন্ড ব্যাগেজ গুছিয়ে ফেলেন এবং নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আপনাকে লন্ডন চলে যেতে হবে আপনার ইরানি স্ত্রীকে নিয়ে। এবং ইট হ্যাপেন। আর এই যে হর্স ট্রেডিংটা সেই সময় আমরা যেভাবে দেখেছিলাম, ইন্টেলিজেন্স অর্গান অফ দ্য স্টেট তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, এবং আপনার এই যে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পেছনেও তাদের একটা ভূমিকা ছিল। তো ওই এক্সটেন্ট পর্যন্ত তারা গিয়েছে। ওই লিগেসি আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। ফলে স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা গুহ্য পুরুষেরা, দে আর অল পাওয়ারফুল এবং দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, এবং সেই ক্ষমতা তারা এনজয় করছেন, তাদের সেই ক্ষমতা দেয়া আছে। এবং আপনার জেনারেল এরশাদ রিলাক্টেন্টলি আপনার গিভিং করতে বাধ্য হয়েছিলেন। সেখানে আন্তদেশীয় একটা হস্তক্ষেপ এর ঘটনা ঘটেছিল। সুজাতা সিং তিনি পারসুয়েট করেছিলেন অন বিহাফ অফ দ্য গ্রেট নেইবা, আর অন দ্য গ্রাউন্ড তাকে রীতিমতো তার যে সুরম্য অট্টালিকা আছে আমাদের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে, সেই প্রেসিডেন্টস পার্ক থেকে রীতিমতো শারীরিকভাবে করায়ত্ত করে তাকে হাজির করা হয়েছিল সামরিক হাসপাতালে। এবং মানে এমন একটি অংশে যেটাতে খুব একটা লোকজনের আনাগোনা ছিল না। তিনি যতটুকু সময় মুক্ত ছিলেন, কি রকম অসাধারণ অনুনয়ের সঙ্গে তিনি সবাইকে, তার দলের নেতা কর্মী থেকে শুরু করে আপামর জনসাধারণকে আহ্বান করছিলেন তারা যাতে সেই নির্বাচনে অংশগ্রহণ না করে, এবং যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা যাতে প্রত্যাহার করে নেন। জনাব হাবিবুল্লাহ, সাবেক সচিব, বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়াতে, তিনি একদিন চা খেতে খেতে তার নিজের এই উইথড্র করার স্টোরিটা বলছিলেন। তো এই যে অবস্থাটা, এটা রিয়েল লাইফ স্টোরি, কোনো অতিশয়োক্তি এখানে নেই। এবং এই কাজগুলো করতে করতে গুহ্য পুরুষেরা রীতিমতো মুন্সিয়ানা অর্জন করেছে। এবং আমরা যে গোয়েন্দা কাহিনীগুলো পড়ে দেখে অভ্যস্ত, আপনার থ্রিলার, সবকিছুকেই রীতিমতো হার মানায়। আপনার মোসাদ, সিআইএ, MI56, MS, KGB, ইউ জাস্ট নেম, আমাদের পাশের দেশের RAW কিংবা ISI, কারো থেকেই কেউ কম নন। হিউজ অ্যামাউন্ট অফ মানি আনঅ্যাকাউন্টেড ফর তাদের এখানটায় রক্ষিত আছে। তো ফলে প্রয়োজনে আপনার গ্লোবালি যেটা হয়, গোয়েন্দা সংস্থাগুলো মানুষকে বশ করার জন্যে অর্থ এবং বিপুল পরিমাণ অর্থ তার প্রলোভন দেখাতে পারে। তারপর যেটা ট্র্যাডিশনালি করা হয়ে থাকে, আপনার রমণী সংসর্গের একেবারে ব্যক্তিগত ছবি, সেগুলো দেখানো হয়। কনভারসেশন সেরকম যদি টেপ করা থাকে, সেগুলো শোনানো হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে, এবং বলে দেওয়া হয় যে ইফ ইউ ডোন্ট টো, ইফ ইউ ডোন্ট অ্যাবাইড বাই, আমরা এই বিষয়গুলো প্রকাশ করে সামাজিকভাবে আপনাকে অপদস্থ করে দেব। এর পাশাপাশি
ট্যাক্স ফাইল নিয়ে নড়াচড়া করার ভয় দেখানো হয়। মানে চাইলে আপনি যে কাউকেই ইমপ্লিকেট করতে পারেন যে কোনো কায়দায়। কোয়ার্শন এমন একটা জিনিস যেটা আদিম এবং ভয়ঙ্কর। এর ভয় কে না পায়? ধরুন হঠাৎ করে বিজলি চমকালে, বজ্র না ধলে আমাদের গা কাটা দেয়। সেই পূর্বপুরুষেরা গুহা মানবের যুগে যখন ভালনারেবল ছিলেন, তারই ধারাবাহিকতা এটা। তো সেরকম একটি বিষয়। আমাদের চমৎকার গোফ সম্পন্ন আমাদের শ্রদ্ধেয় সেই বঙ্গবীর আমাদের ওসমানী, কিংবা আপনার হাল আমলের মেজর জেনারেল রিটায়ার্ড ইব্রাহিম বীর প্রতীক, তাদের মতো লোককেও টেম করা খুব কঠিন কাজ নয়। সেটা চন্দন নন্দীর যে বর্ণনা আমি দেখলাম, তার সঙ্গে আপনার খুব একটা বেমিল রিয়েল লাইফে পাওয়া যাবে বলে আমার মনে হয়। আমি জেনারেল ইব্রাহিম মহোদয়ের সঙ্গে কিছুদিন আগেও কথা বলেছি, একসঙ্গে চা খেয়েছি, বিভিন্ন অকেশনে দেখা হয়েছে, এবং তিনি যেই উৎসাহে আপনার তার এই ক্রুসেডটা করছিলেন, অর্থাৎ অ্যাজ এন অপোজিশন লিডার, সেই জায়গা থেকে 180 ডিগ্রি সমারসল্ট এমনি এমনি ঘটেনি। এই বশীকরণে একাধিক আপনার কৌশল ব্যবহার হয়েছে, এটা মোটামুটি অনুমান করা যায়। আর যেই এলিমেন্টরা সক্রিয় ছিলেন এই সরকার বিরোধী আন্দোলনে, সে মাহমুদুর রহমান মান্না বলুন, কিংবা আসমা আব্দুর রব বলুন, কিংবা আপনার এই যে জাফর সাহেবদের মতো ব্যক্তিবর্গ, যারা আপনার এখন হয় বিএনএম কিংবা আপনার তৃণমূল কিংবা বিএনএফ কিংবা অন্য যে দলগুলো ফরফ্রন্টে এসছে, সবার সঙ্গে শোল্ডার রাব করছেন। এখানে মানবাধিকার কর্মী পাবেন শাহজাহান সাহেবের মতো, আবার কূটনীতিক শমশের মবিন চৌধুরীর মতো ব্যক্তিকে পাবেন, তৈমুর আলম খন্দকারের মতো ব্যক্তিকে। মানে নানান ধরনের মানুষ নানান কারণে আজকে হঠাৎ করে নির্বাচন পছন্দ ব্যক্তিতে পরিণত হয়েছে। যারা নির্বাচন থেকে দূরে থাকতে চাচ্ছিলেন, তারাই এখন সবচেয়ে উৎসাহের সঙ্গে নির্বাচনমুখী। কেন? আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি করতে হবে, বক্সে একটা টিক চিহ্ন দিতে হবে বড় করে, যে পার্টিসিপেশন এনশিওর করা গেছে, এবং টার্নকোট হয়েই হোক, জার্সি বদল করেই হোক, দ্য লুর অফ মানি হয়েই হোক, কিংবা আপনার ভয় পেয়েই হোক, বা ইজ্জত হারানোর ভয় হোক, যে কোনো কারণে তারা কিন্তু আপনার ফলিড করেছে। এবং এই যে রিলাক্টেন্ট, হাফ হার্টেড, ফুল হার্টেড নানান কিসিমের ব্যক্তিবর্গকে টো করে যে জায়গাটা এনে দাঁড় করানো হয়েছে, তাতে বক্সের টিক চিহ্ন দেওয়ার কাজটি খুব সুন্দরভাবেই হবে। মানে একটা প্রতিযোগিতা এখানে চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আপনার সুপার পাওয়ার কে আপনার বুড়ো আঙ্গুল দেখানো, এবং সেই সঙ্গে ইমেজ বিল্ড করার একটা প্রতিযোগিতা। এখন কাউবয় বা র্যাম্বো স্টাইলের এই সুপার পাওয়ার, মানে যারা গর্বের সঙ্গে সদম্ভ উচ্চারণ করে অভ্যস্ত, আমেরিকা মানে হচ্ছে লিবার্টি, ডেমোক্রেসি অ্যান্ড র্যাংলার জিন্স, এই র্যাংলার জিন্স পরা কাউবয়রা পর্যন্ত 10 বার চিন্তা করবে এই যে ডিফায়েন্সটা, যেটা এই প্রাচ্য দেশ থেকে দেখানো হচ্ছে, সেটি উপলব্ধি সমঝানো কিংবা আত্মস্থ করতে। আর এখানে বিষয়টা হচ্ছে এই যে কাম হোয়াট মে, এরকম একটা পজিশন নিয়ে আছে। কিন্তু আমার দেশের নির্বাচন আমরা আমাদের টার্মসে পরিচালনা করব। তুমি বাবা কে সেই 7 সমুদ্র তারা নদীর পার থেকে এসে উঁকি ঝুঁকি মারছো? এটা তো হবে না। তোমার দেশে তো আমি কিছু বলতে যাচ্ছি না। এরকম একটা মরাল স্ট্যান্ডিংও কিন্তু দাঁড় করানো হয়েছে। আর যে তরুণ নেতৃত্ব এখন এই বিষয়গুলো নিয়ে আপনার মোকাবেলার জন্য প্রস্তুত অন বিহাফ অফ দ্য পার্টি ইন পাওয়ার, তারা দে ক্যান গো টু এনি লেন্থ।
এবং দে ক্যান কাম অ্যান্ড ডু এনিথিং। তো সেই জন্যে যে কোনো মূল্যে যেভাবেই হোক নির্বাচন অনুষ্ঠান করতে হবে, আয়োজন করতে হবে, এবং যে কোনো ভাবেই হোক এই আপনার বৈতরণী পার হতে হবে উৎসাহের সঙ্গে এবং হাসি মুখে, এবং সেই সঙ্গে আপনার শির উন্নত করে, অর্থাৎ জয়লাভ করতে হবে। মানে এটা হচ্ছে এক ধরনের এন্ডোর্সমেন্ট। আপনার এই নির্দিষ্ট সময় পরে এই এন্ডোর্সমেন্টটা দরকার হয়, সেটা আমরা যে কোনো মূল্যে এনশিওর করব। এটার সঙ্গে আপনার প্লুরাল স্পেস কিংবা আপনার ভিন্ন ভিন্ন মত পথের শান্তিপূর্ণ সহাবস্থানের যেই বুলি বচন আছে তা কোনো অবস্থায় যাচ্ছে না, মিসম্যাচ হচ্ছে। সুতরাং আমাদের ডেমোক্রেসি আমরা ডিফাইন করি, যেটা ফিল্ড মার্শাল আইয়ুব খান করেছিলেন, বলবার চেষ্টা করেছিলেন প্রভু নয় আমরা বন্ধু, এবং তিনি বেসিক ডেমোক্রেসিকে নতুন করে সংজ্ঞায়িত করবার চেষ্টা করেছিলেন। এখন আমরা ভিন্ন আরেক মাত্রার আপনার ডেমোক্রেসি তার উদ্ভাবন এবং সেই সঙ্গে তার প্র্যাকটিস করবার একটা ক্ষেত্র, যেটাকে উর্বর ক্ষেত্র আমরা বলবো বাংলাদেশে। এবং এই 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 নতুন ধরনের ডেমোক্রেসি স্টাডি করবার জন্য, এই বিষয়টা নিয়ে পিএইচডি কিংবা পোস্টডক গবেষণা করবার জন্য সারা পৃথিবী থেকে এখন যারা রাষ্ট্রবিজ্ঞান এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের জন্য একটা চমৎকার আমি বলবো ফিল্ড অফ স্টাডি তৈরি করার যে গ্রাউন্ডটা, সেটা লে করা হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি চন্দন নন্দী দা আপনার কাছে এতক্ষণ পর্যন্ত ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার বর্ণনা করেছিলেন যে ব্যক্তিগত কনভারসেশন বা যে কোনো ভাবে হোক ব্ল্যাকমেল করে নির্বাচনমুখী করার যে প্রক্রিয়া এবং গণতন্ত্রের যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্রের সংজ্ঞার যে পরিবর্তন হয়েছে এবং মানে বিদেশিদেরকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য কিভাবে আমরা একটা মানে অংশগ্রহণমূলক নির্বাচন করে ফেলতে পারি সেটা দেখানোর জন্য যে প্রসেসগুলো ব্যবহার করা হচ্ছে, যে প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে, সেটা নিয়েই মূলত আপনি স্টোরিটা লিখেছেন। সেভাবে আমাদের আসলে মানে আপনি বলেছেন যে জিএম কাদের অপেক্ষা করছিলেন যে আমেরিকা থেকে কি খবর আসে সেটা। আমেরিকা কি আসলে ইউটার্ন দিয়েছে, বা এইভাবে যদি আমাদের গণতন্ত্র চলে সেভাবে কি আসলে নির্বাচনটা দেখানো যাবে যে এইভাবে চাপ প্রয়োগ করে আজকে অমুকে কালকে তমুককে চাপ প্রয়োগ করে যেভাবে নির্বাচনমুখী করা, সেভাবে কি শেষ রক্ষা কি হবে কিনা? আমার মনে হয় বিফোর আই আনসার ইয়োর কোয়েশ্চেন, একটি কথা বলা জরুরি যে এই ইলেকশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা যে এত টেন্টেড হয়ে গেছে, ইট ইজ ভিশিয়েটেড, টেন্টেড, পার্টিসান, and every kind of force, including crude, crude so-called intelligence work, which is not intelligence work actually, it's thuggery. They have reduced electoral politics to thuggery. পাড়ার গুন্ডা এসে যেমনি আপনাদের অন্য পাড়ায় গিয়ে হানা দেয়, সেটা তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি, তারই প্রতিফলন কিন্তু এই লেভেলেও হচ্ছে। So that is one part. Going to your main question, এটা যদি আওয়ামী লীগ ভাবে যে they now have a free run and there is no obstruction, no obstacle, and no encumbrances around the electoral process or the election, they are going to be very badly, they are in fact very badly mistaken. Every move, every activity is under severe watch, আর সেটা কিন্তু it will all contribute to causing any action that may happen in the days or weeks to come. আমরা হয়তো মানে it's also a reality যে বাংলাদেশের মানুষরা খুব উদ্বিগ্ন। They are extremely they're extremely concerned and doubtful, even I would say, whether the United States will walk the talk. তো সেই দিক দিয়ে কিন্তু আমার এখনো মনে হয় যে এই সংশয়টা
হয়তো কিছুটা ঠিক হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় এইবার যেইভাবে বাংলাদেশে পলিটিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে বা ট্রান্সফরমেশন গুলো হচ্ছে বা মুভস গুলো তৈরি হচ্ছে, আমার মনে হয় সেইভাবেই কিন্তু ইউনো the United States is certainly going to keep tab on these activities, on these developments very closely, and will then probably take a more they'll get a fuller picture of what is happening and what may happen in the future. আর তার ভিত্তিতেই হয়তো কোনো পদক্ষেপ আসতে পারে। এটাও বলা আমাদের জরুরি, we should remind our viewers that কদিন আগে আমরাও স্টোরি করেছিলাম, নর্থ ইস্ট নিউজও স্টোরি করেছিল, বাকি কিছু বাংলাদেশের খবরের কাগজও স্টোরি করেছিল about the impending arrival to Dhaka of a 5-member team from the International Republican Institute and the National Democratic Institute, যারা ইলেকশন কমিশনকে জানিয়েছে যে তারা ইলেকশন অবজারভার্স হিসেবে আসতে চায় বাংলাদেশে, in order to assess the levels of violence before the election and during the election, or maybe even after the election. So one can always probably এই কনসার্নটা বা এই কোয়েশ্চেনটা লোকেদের মাথায় আসতে পারে যে আমেরিকা হয়তো একটু পিছিয়ে গেছে বা আমেরিকা হয়তো একটু গো স্লো করে ফেলেছে। বাট আমার মনে হয় যে এই 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 ইফ ইউ থিঙ্ক coolly আর কি, one may sort of see a certain move that is going to make any action in the future foolproof. জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, এই মেজর জেনারেল ইব্রাহিমের মতো আমরা আরো কিছু নাম শুনতে পাচ্ছি, আরো কিছু দল যেগুলো ইতিমধ্যেই কিংস পার্টি, কিংস মানে শুধু কিংস পার্টি না, কিংস জোটও হচ্ছে সেরকম, এবং বিএনএম, তৃণমূল, বিএনপি নেতাদেরকে ভিড়ানোর জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, শুধুমাত্র জিএম কাদের বিষয় না। আপনি এর আগেও বর্ণনা করেছেন কেন কিভাবে। তো সেইভাবে আপনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এই নির্বাচনের? এইভাবে যদি ভিড়িয়ে যারা রাজি হচ্ছে না তাদের উপর অত্যাচার, এবং যারা রাজি হচ্ছে তাদের জন্য হয়তো পুরস্কার। তো এই পুরস্কার এবং তিরস্কার আসলে বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? এবং বিদেশিরা কি আসলেও মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি এখানে আসলেও ওনারা কিছু করবে, যেটা আমরা দেখেছি যে শেষ টুলস পর্যন্ত তারা ব্যবহার করবে, যেটা বলেছেন? দেখুন, আসলে অ্যাংলো স্যাক্সন যে কালচার, তার একটা কমন হেরিটেজ মার্কিনীদের আছে, এবং তার যে ফাইনার যে দিকগুলো, তার সঙ্গে আমাদের প্রিভ্যালেন্ট যে কালচার সাউথ এশিয়ান, স্পেশালি বাংলাদেশি, তার সঙ্গে গুণগত পার্থক্য আছে। আমরা অনেক সময় যা বলি তা মেন করি না, আর যা মেন করি তা প্রকাশ করি না। এই রকমের অনেকগুলো হ্যাটাস আছে। এখন মার্কিনীরা আপনার ওভার্ট এবং কোভার্ট দুইভাবেই ক্রিয়াশীল, এবং সঙ্গত কারণেই তারা তাদের জাতীয় স্বার্থের বিষয়টি সবার ঊর্ধ্বে রেখে তারপর ধর্মের কাহিনী শোনাতে আসবে, এটাই স্বাভাবিক। এবং সেই জন্যে ওই যেটা আমি আগেও বলেছি আপনার সাথে, ইউ মাস্ট হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। এটি অন দ্য গ্রাউন্ড এখানে থেকে অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টটা যেভাবে বিবেচনায় নেবেন, আপনার মার্কিন যে সাইকি, সেই দৃষ্টিকোণ থেকে তারা হয়তো বিষয়টা সেভাবে দেখবেন বা নেবেন না। এখন এনডিওর করার ক্যাপাসিটি শেষ অবধি কতটুকু অবশিষ্ট থাকবে অপোজিশন পার্টিগুলো বা অপোজিশন এলিমেন্টগুলো,
বা ডিসগ্রান্টলড এলিমেন্টদের, সেটা আপনার অসীম নয়, সসীম। এখন বিষয়টা দাঁড়ালো এরকম, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট কিন্তু হয়ে যেতে পারে। মার্কিনিরা যখন এসে হাজির হলো তখন দেখবে যাদের রেস্কিউ করার জন্য, যাদের প্রবোধ দেওয়ার জন্য, যাদের সঙ্গে শোল্ডার রাব করার জন্য তারা এসে হাজির হয়েছে, তারা ইতিমধ্যে আপনার জমলোকে চলে গেছে, মানে আর এনডিওর করতে পারেনি বা পারছে না। তো টু লিটল টু লেট ওই অ্যাপ্রোচে যেতে পারে। আমি এই অপোজিশন ঘরানার একজন কৃতবিদ্য নেতার সঙ্গে আলাপ করছিলাম। তিনি বলছিলেন তাত্ত্বিক বিবেচনায় যে মার্কিনিরা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এইভাবে নানান রকমের প্যাকেজ নিয়ে কাজ করে থাকে। একটি হতে পারে নির্বাচনের আগে তারা তাদের যে উপায়গুলোর কথা ইঙ্গিত করেছে সেগুলো কিছুটা আনলিশ করতে পারে। আরেকটা হতে পারে যে নির্বাচনের পরপর তারা তাদের টমাহক, সেই রেড ইন্ডিয়ানদের ভাষায়, খুঁজে পেতে মাটি ফুঁড়ে বের করে তারপর সেটা হাতে নিয়ে নতুন যুদ্ধ ঘোষণায় যেতে পারে। এখন আপনার ওই যে নির্বাচনের আগে অ্যাক্ট করলে বিষয়টা একরকম ফল প্রদান করবে, নির্বাচনের পরে দেখা যাবে সেটা আর একরকম ফল প্রদান করছে। এবং তখন যদি অ্যাক্ট করা হয় তাহলে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার মতো সামিল হবে বিষয়টা। মানে ওদের মূল যে ভদ্রসম্মত আপনার যেই অস্ত্রটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ভাবে আমাদের চেপে ধরা, এবং সেটা যদি করে তার নির্বাচনের পরে তাহলে সেটাতে কিচ্ছু যায় আসে না দোজ হু আর রানিং দ্য শো। তারা যে কোনো মূল্যে বৈতরণী পার হতে পারলে এক ধরনের লেজিটিমেসি ক্লেম করতে পারবেন, সেটা ইমপ্রেস আপন করতে সক্ষম হবে আমাদের অন্য পরাশক্তিগুলো, বিশেষ করে রাষ্ট্র ঘরানার রাশিয়া, চায়না এদেরকে, এবং আপনার আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের একটি অংশ যারা কর্তৃত্ব করেন তারাও মোটামুটি দেখে খুশি হবেন যে তাদের পছন্দের আপনার শক্তিটি এখনো ক্ষমতায় অটুট আছে। তো ফলে এইরকম একটি ব্যাকড্রপ মাথায় নিয়ে যখন গেম প্ল্যানটা করা হয়েছে তখন তারা ধরেই নিয়েছেন যে সামনে পড়বে তাকে ডোলে মথিত করে সামনে যে কোনো মূল্যে এগিয়ে যেতে হবে, এবং আপনার ওই বার পোস্টটা উপর দিয়ে চলে যেতে হবে, অতিক্রম করতে হবে। কোনো অবস্থায় থমকে গেলে, থেমে থাকলে চলবে না। ধন্যবাদ। স্যার, আমরা যেরকম মেজর জেনারেল ইব্রাহিমের কথা আমরা দেখেছি গতকালকে উনি ঘোষণা দিয়েছেন, এইভাবে এরকম তালিকায় আরো কিছু নাম শোনা যাচ্ছে। সেগুলো সম্পর্কে আপনার কোনো নিশ্চয়তা আছে কিনা? যেমন মাহমুদুর রহমান মান্নার কথাও জানা যাচ্ছে, তারপরে মেজর হাফিজউদ্দিনের কথা আসছে, মানে মোটামুটি ভালোভাবে আসছে, তারপরে এহসানুল হক মিলন, এদের অনেকের নাম আসছে। আপনার কি এরকম কোনো আইডিয়া আছে যে মানে এর পরবর্তীতে আমরা কাদের নাম শুনতে পারি? টম, ডিক এন্ড হ্যারি, মানে আমাদের যাতে চমকে না উঠতে হয় আর কি, যেরকম আমরা এক একজনের নাম দেখে চমকে উঠতে না হয়। আপনার কি এরকম কোন আইডিয়া আছে কিনা ডক্টর করিমুল্লাহ স্যার? আমি যে এনিমেন্টো গুলোর কথা জানি, মানে বাজারে যা কথাগুলো ভাসছে সেটা আমাদের কর্নেল ওলি মহোদয়কে ঘিরে, তারপরে আপনার মাহমুদুর রহমান মান্নাকে ঘিরে, তারপরে আসম আব্দুর রবকে ঘিরে, তারপরে আপনার মেজর হাফিজ মহোদয়কে ঘিরে, তারপরে মানে এক একজনের মানে এটা যদি হার্ড নাট মনে করে থাকেন, এক এক নাটের পুরুত্ব এক এক রকম। ওই যে ক্রাস্টটা, আপার ক্রাস্টটা, সেটা ভেদ করতে মানে দুটো বাড়ি লাগবে না তিনটা বাড়ি লাগবে না পাঁচটা লাগবে এইরকম, বাট আলটিমেটলি ক্র্যাক করবে। কারণ এটা এমন একটা পরিবেশ, এখানে আপনার উল্টোমুখ হওয়ার কোনো সুযোগ নেই কারো, এবং এখানে আপনার ব্যালেন্স করতে পারে বা আপনার এখানে চ্যালেঞ্জ করতে পারে
এইরকম ব্রুট কোনো ফোর্স অন দ্য গ্রাউন্ড নেই, অথবা আশপাশে এসে হাজির হবে সেটার কোনো 100% নিশ্চয়তা। মার্কিনিরা বিবৃতি দিচ্ছেন, ইউরোপিয়ানরা বিবৃতি দিচ্ছেন, এ পর্যন্ত প্রায় 33-34টা কান্ট্রি বিবৃতি দিয়ে তাদের দায় সেরেছে, কিন্তু ইফেক্টিভ কোন মেজার ওই অর্থে নেয়নি। ভিসা নীতি খুব সফিস্টিকেটেড একটা নীতি। আমি এখন ক্ষমতায় থাকলে, মানে বল না বেঁচে থাকলে বাপের নাম, আমি আপনার আমার নাতি কবে আমেরিকা যাবে, আমার ছেলে কবে বা মেয়ে কবে পড়তে যাবে, ভিসা পাবে কি পাবে না, আই এম লিস্ট বদার। মানে অ্যাটিটিউডটা অনেকটা সেরকম। ইফ আই প্রিভেইল আই ক্যান বি লাইক মোদিজি। মোদিজিকে তো ভিলেজ ধরানো হয়েছিল গুজরাটের ওই ঘটনার কারণে, পরবর্তী তাকেই তো লাল গালিচা দিয়ে ভিসা ইস্যু করে তার নিয়ে যাওয়া হয়েছে বা যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এক একজন রোল মডেল হিসেবে মোদিজিকে সামনে দেখছেন এবং কুছ পরোটা নেই এরকম একটা ভাব নিয়ে চলছেন। মানে এই যে আপনার রোল মডেল মোদিজি, সেটা তো রিয়াল, চোখের সামনে, দূরে, বেশি দূরে নয়, কাছে। সুতরাং আপনার এই যে অ্যান্থনি ব্লিংকেন মহোদয় ঘোষণা করলেন আপনার ভিসা নীতি, বা ম্যাথু মিলার জানান দিলেন যেটা কার্যকর করা হয়েছে, ওখানে ওই যে প্রাইভেসির যে চক্কর আছে এর মধ্যে পড়ে তারা মানে ওই জিয়াউল হকের মতো ভাব দেখাচ্ছেন, আই ক্যান ব্রাশ দেম টুয়াইস এ ডে। জি, অনেক ধন্যবাদ। আমি চন্দননন্দী, যে জালটা ফাতা হয়েছে, মানে যে জাল বিছানো হয়েছে, কাকে কিভাবে ধরবে, মাছ ধরার মতো অবস্থা এখন বাংলাদেশের রাজনীতিতে, সেই ধরার পাল্লায় উনি কিছু নাম বললেন। আপনি তো আজকে স্টোরি করেছেন, হয়তো আরো স্টোরি আমরা শুনতে পাবো। তো এইভাবে জাল বিছিয়ে রেখে মাছ ধরে মাছ কি খেয়ে ফেলা যাবে কিনা, নাকি মাছ খেয়ে ফেলার আগে কোনো কিছু হতে পারে? কলিমুল্লাহ সাহেব একটু আগে বলছিলেন, হি গেভ এ ভেরি নাইস ডেসক্রিপশন অর নেমড ফিউ ইন্ডিভিজুয়ালস, যেগুলো শুনে আমার মনে পড়ে যাচ্ছে, মনে না মানে যেটা the thought that comes to my mind is that electoral politics in Bangladesh is also a marketplace where the highest bidder wins, or the highest bidder goes home laughing all the way to the bank, or goes laughing all the way to the bank. Yes, তো তো সেই ধরনের একটা পরিবেশ তো হয়েছে। এখন এই যে ডেসপারেট বিড টু 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 rope in as many individuals or parties, এই ডেসপারেট বিডটা, I don't know whether it will succeed or not. It may succeed, but এটার ultimately একটা, politics probably has no morality. All that is fine, but at some point in time, I feel that these things will catch up with the Awami League. It has reached a point where it has taken it had, for quite some time it has been indulging in the politics of the rowdy, in the politics of hooliganism, in corrupt politics, in horse trading, in outright buying out individuals by using, they have used coercion. Every rule book has been violated, as far as, if there is any rule book in politics. তো সেজন্য আমি আশ্চর্য হব না যে এই জিনিসটা হবে বা কতটা হবে। আজকে একটু আগে একটি খবর পড়লাম যে আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি মিস্টার ওবায়দুল কাদের বলেছেন যে তফসিলটার ইন্ডিকেট করেছেন যে তফসিল হয়তো আবার রি-ইস্যু হতে পারে। So this is the sanctity of elections in present day Bangladesh. Does it have any value? Does it have any kind of stamp of cleanliness? Does it even go? I don't think it even goes anywhere near international standards. Let's not fool ourselves. And আমার মনে হয় এর মধ্যে কিছু বিদেশি শক্তিও সক্রিয় আছেন। I think they have been doing this for a while now, and they will probably also have to answer for it at some point in time. They might be thinking it's a free run now
but nemesis may soon catch up. জি, এবং ৭ই জানুয়ারি নির্বাচন। আর যেটা আপনি বলছেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছে, এরকম ওনারা অনেকেই বলছেন, নির্বাচন কমিশন বলছেন, ওবায়দুল কাদের সাহেব বলছেন, বা আরো অনেকেই বলছেন যে তফসিল পিছানো হবে। তফসিল এমন কিছু না যে এই তফসিল অনুযায়ী হতে হবে। এবং এইটা বলার কারণ হচ্ছে যে তারা বিএনপিকে একটা সুযোগ দিচ্ছে, এমনটাই বর্ণনা করা। কিন্তু আসলে কি বিএনপিকে সুযোগ দিচ্ছে, নাকি মানে সময়টা কালক্ষেপ করছে বলে আপনি মনে করেন চন্দন নন্দী? এই তো মানে এই যে ইলেকটোরাল এই যে খেলাটা, এই যে মার্কি খেলাটা যেটা চলছে, আমি এর আগেও অন্য একটা কনটেক্সটে বলেছিলাম যে গোল পোস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, তাফসিলের গোল পোস্ট চেঞ্জ হচ্ছিল। তো আই থিঙ্ক পিপল who had questioned my description of the process as change in shifting of goalpost should now reconsider what should now consider seriously what I had said at that time. The goalpost is being shifted again in order to accommodate as many political parties or splinter groups into this arena, or get them into this arena, or of course in order to continue to hang that carrot before the BNP by extending the or by thinking or by saying that a tafsil can be cancelled and a fresh tafsil will be issued. আমার তো মনে হয় that this is all reflection of a sham election in the making. জি, অনেক ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আমরা আপনার শেষ বক্তব্য শুনতে চাইবো। বিএনপির জন্য সুযোগ রাখা হয়েছে, বা বিএনপির জন্য তফসিল হিসাবে, বা বিএনপি নেতাদেরকে এখনো যে জেলে যেভাবে রাখা হয়েছে, বলা হচ্ছে যে জেলে রাখা হচ্ছে না, কোনো একটা সেখানেও নেগোসিয়েশনের একটা চেষ্টা চলছে। সেভাবে কি বিএনপি নেতাদেরকে আসলেও আনতে পারবে কিনা নির্বাচনে শেষ পর্যন্ত? সরকার এখনো যেটা বলছে আর কি চাচ্ছে, কিন্তু আসলেও চাচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। দেখুন, বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। কবিরা এখানে এই পঙ্ক্তিও রচনা করেছেন, উদ্ভট টুটের পিঠে চলেছে স্বদেশ। তো সুতরাং কিছুতেই কিছু এসে যায় না। হীরক রাজার দেশ আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি, এবং কস্টিউম ফিল্ম হিসেবে হয়তো জাঁকজমক আছে, কিন্তু আপনার যে সমস্ত পংক্তি সেখানে উচ্চারিত হয়েছে, রিয়েল লাইফ কারেন্ট ডে যে সিচুয়েশন, তা অনেক কিছু মিল আপনি সেখানে হয়তো খুঁজে পাবেন। সুতরাং এটা থেকে এক ধরনের আনন্দ লাভ করতে পারেন, কিন্তু বাস্তবতা কিন্তু খুব নির্মম। এবং এখানে আমাকে একজন অপোজিশন সমর্থক ব্যক্তি বলছিলেন যে, ভাই আমি ব্যবসা করে খাই, এবং আমার এলাকায় যারা এখন এই অপোজিশন আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা অনেকগুলো মামলার আসামি, এবং তাদের জামিন জোগাড় করার জন্য টাকা পয়সা খরচা করতে করতে আমি চিরাচ্যাপ্টা অবস্থায় পড়েছি। এবং এক একটা ইভেন্ট বা এক একটা হরতাল, এক একটা অবরোধ কর্মসূচি নানান ধরনের মামলার জন্ম দিচ্ছে, এবং তাদের জামিন এর অর্থ এবং আপনার সহায়তা প্যাকেজ হাজির করতে করতে যান বেরিয়ে যাচ্ছে। তো এই যে যারা ব্যবসা বাণিজ্য করেন, অপোজিশন নেতাকর্মীদের সমর্থক, স্পন্সর, তারাও কিন্তু একটা স্পন্সর ফ্যাটিগে পড়ে যাবে। আর এটি নির্বাচন তো ধরুন এখন যে ডেট ঠিক করা আছে ৭ জানুয়ারি, আসতে অনেক দেরি। এর মধ্যে অনেক রকমের ঘটনা অঘটন ইত্যাদি ঘটবে, এবং সেইগুলোরও একটা কিন্তু অর্থনীতি আছে, সেটা সামাল দেবে কে? আপনার সেই জন্যে যাদের উপর ভর করে অপোজিশন এই দলগুলো মাঠে নেমেছিলেন, এবং যে স্ট্রং রিজলভটা বা অন্তত বোল্ড ফেসটা দেখাচ্ছিলেন, সেইটা
কতক্ষণ কতটা সময় পর্যন্ত দেখাতে সক্ষম হবেন সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। অনেকে আমার উপর বিরূপ হবেন, ভাববেন যে এই লোকটা এভাবে কথা বলছে কেন। বাস্তবতা কিন্তু বড় নির্মম, সেটা ভুলে গেলে চলবে না। আর পৃথিবীটা সবসময় উইনারের সঙ্গে থাকে, those who win, এটা থ্রু কোঅর্শন, থ্রু পারসুয়েশন, থ্রু ক্রিয়েটিং ইমপ্রেশন, যেভাবেই হোক না কেন, at the end of the day the world is for the winner. ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি চন্দ্রনন্দী আমরা শেষ করব। একজন প্রশ্ন করেছেন যে বিএনপি সবাই হচ্ছে জেলে, প্রার্থী দেবে কে? আর আমরা জানি যে 30শে নভেম্বর হচ্ছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। তো সেখানে অনেকে হয়তো ফর্ম কিনেছেন, ফর্ম জমা দেবেন। বিএনপি যারা আছে তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অফার করা হচ্ছে বা বিভিন্ন দল থেকে। সব মিলিয়ে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন 30শে নভেম্বরের মধ্যে কি হচ্ছে? কোনো বড় ধরনের পরিবর্তন? They made a joke out of the electoral process anyway, beginning with the election commission itself. Nomination form fill up jama debar last date pichiye dilei hoy. If it's a sham election, let it be sham all through. তাহলে হয়তো একটা তার একটা ডেফিনেটিভ ক্যারেক্টার আমরা পাবো যদি সেই অবধি পৌঁছয়, বা নিশ্চয়ই পৌঁছবে, বা তারপরেও পাবো। তো তো এগুলো তো ইলেকটোরাল প্রসেসটা খুবই মেলিয়েবল হয়ে গেছে। ইট মাইট সাউন্ড যে একটা ইনস্টিটিউশনালাইজ সেটআপের মধ্যে হচ্ছে, বাট যখন ইনস্টিটিউশনস গুলোই কাজ করে না, ইনস্টিটিউশনস গুলো টোটালি আন্ডার দ্য থাম্ব অফ দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার, what are we really talking about? Can we even expect an iota of a free and fair free and fair electoral process? No, I don't think so, and that is extremely unfortunate. And this is something, I mean, that the people of Bangladesh must think about deeply. And if and when elections happen, যদি হয়, তাদের কিন্তু এই জিনিসটা মাথায় নিয়েই কিন্তু সেই লাইনে দাঁড়াতে হবে ইলেকশনের দিন, তারা আদৌ যদি সেই লাইনে গিয়ে দাঁড়ায়। দ্যাট ইজ মাই থট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, এই এক সপ্তাহের মধ্যে কি অলৌকিক কিছু ঘটতে পারে নাকি, নাকি ওই যে তফসিল পিছায় দিবে যেটা আওয়াজ আসছে সেরকমই? এক লাইনে বলবেন। দেখুন, এখন পর্যন্ত যা মনে হচ্ছে, আপনার ওই মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখটা হয়তো পরিবর্তিত হবে, বাকি সব তারিখ সম্ভবত অপরিবর্তিত থাকবে। কারণ those who are running the show, they are quite confident now. They have become I would say damn sure that they are going to prevail anyway. So খুব বেশি ছাড় দেওয়ার প্রয়োজন নেই। আর একটা হচ্ছে, যেই লোকটিকে 90 কোটি টাকায় কেনা যেত, তাকে এখন 5 কোটি টাকায় কেনা যাচ্ছে। এবং যারা এই হর্স ট্রেডিং এ লিপ্ত হয়েছেন, তাদের চিন্তাটা হলো যা পাই তাই লাভ। আমি যদি দেরি করি তাহলে আরেকজন নিয়ে চলে যাবে, কারণ অনেকগুলো দোকান তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দৃশ্যমান। আরো বেশ কিছু আপনার তড়িঘড়ি করে খুলবার প্রক্রিয়াও চলছে। তো ফলে আপনার চালান, যেটা এই ব্যবসার, রাজনীতি ব্যবসার যে চালান, সেটা শীতের সঞ্চয়ের মতো যত পরিমাণে আপনার করা যায়, এখনই তো সময়। পরবর্তীতে আসলে তো হানি এবং মিল্ক ড্রাই হয়ে যাবে, পাওয়া যাবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।